৩১শে মার্চ বাংলাদেশ ফুটবলের জন্য একটি অগ্নি পরীক্ষার দিন। একদিকে যেমন এশিয়ান কাপ কোয়ালিফায়ারের টেবিল টপার সিঙ্গাপুর, অন্যদিকে দেয়ালে ফিট থেকে যাওয়া বাংলাদেশ। যে বাংলাদেশ জিততে পারলে সুযোগ থাকবে তাদের সামনে পয়েন্ট টেবিলের ২ নম্বরে থেকে এবারের বাছাই পর্বটা শেষ করার। র্যাঙ্কিং, সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা পয়েন্ট টেবিল সবখানেই এগিয়ে সিঙ্গাপুর। কিন্তু আমাদের তুরুপের তাস হামজা দেওয়ান চৌধুরী ৫ মিলিয়ন ইউরোর এই ফুটবলার কি পারবেন বাংলাদেশের জয় কনফার্ম করতে, নাকি বাফুফের সিন্ডিকেট আর কোচের গাঁজাখুরি ট্যাকটিসে ডুববে আবারও বাংলাদেশ? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে। পরিসংখ্যান বলছে সিঙ্গাপুর এশিয়ান কাপ ২০২৭ খেলা প্রায় কনফার্ম করে ফেলেছে। ৫ ম্যাচ শেষে তারা পয়েন্ট টেবিলের সবার উপরে, যেখানে বাংলাদেশের অবস্থান ৩ নম্বরে মাত্র ৫টি পয়েন্ট নিয়ে। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে হংকং। যদি সিঙ্গাপুর বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারে এবং হংকং ইন্ডিয়াকে বড় ব্যবধানে হারাতে পারে, তবেই হংকং এশিয়া কাপে কোয়ালিফাই করার সুযোগ পাবে। অন্যথায় সিঙ্গাপুরে এশিয়া কাপে যাচ্ছে, এটা মোটামুটি কনফার্ম। বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এর ১৮০তম অবস্থানে রয়েছে, যেখানে সিঙ্গাপুর অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশের থেকে, অর্থাৎ তারা রয়েছে 148-এ। ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩-০ ব্যবধানের হার বাংলাদেশের দুর্বলতাকে আবারও নগ্ন করে দিয়েছে। তবে ভিয়েতনামের র্যাঙ্কিং ১০৮ এবং এই ভিয়েতনাম সিঙ্গাপুরকেও লাস্ট ইয়ারে আসিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ৩-০ এবং সেকেন্ড ম্যাচে ২-০ ব্যবধানে হারিয়েছিল। হোম কন্ডিশন আর পয়েন্ট টেবিলের আধিপত্য মিলিয়ে সিঙ্গাপুর এই ম্যাচে ক্লিয়ার ফেভারিট। এত হতাশার মাঝেও বাংলাদেশের স্বস্তির জায়গা হলো মিডফিল্ড। আমার মতে এই কোয়ালিফায়ারের সম্ভবত সেরা মিডফিল্ড লাইন আপও এখন বাংলাদেশের। হামজা চৌধুরী, তিনি শুধু বাংলাদেশের নয়, বরং পুরো কোয়ালিফায়ারের মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার, যার একার মার্কেট ভ্যালু সিঙ্গাপুরের পুরো স্কোয়াডের মার্কেট ভ্যালুর প্রায় ডাবল। হামজার সাথে সমিত সোমের মতো বক্স টু বক্স মিডফিল্ডার এবং জায়েন আহমেদের মতো লেফট ব্যাক এবং ফাহমিদুলের মতো লেফট উইঙ্গার যদি অন্তর্ভুক্তি হয়, তবে মিডফিল্ডকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। অ্যাট দ্য সেম টাইম লেফট ফ্লাঙ্কটাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া পসিবল হবে। এই তারকাবহুল মিডফিল্ড এবং তারকাবহুল লেফট ফ্লাঙ্কটা হতে পারে সিঙ্গাপুরকে রুখে দেওয়ার প্রধান হাতিয়ারও। বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো ডিফেন্স এবং গোলপোস্ট। গোলকিপিং পজিশনে মিতুল মার্মা হোক কিংবা শ্রাবণ, তারা উভয়ের যে নার্ভাসনেস এবং দৃষ্টিকটু পারফরমেন্স, লাস্ট ম্যাচেও আমরা সেটা দেখেছি ভিয়েতনামের বিপক্ষে। সেই ম্যাচেও আমাদেরকে ডুবানোর প্রধানতম কারণ হলো এই গোলকিপিং পজিশনটা। জিকোকে সুযোগ না দেওয়ার খেসারত হয়তো আমরা এই ম্যাচেও দেয়া লাগতে পারে। অভিজ্ঞ তপু বর্মন কার্ড নিষেধাজ্ঞায় না থাকাটা এবং সাদউদ্দিনের মতো লর্ড টাইপ ফুটবলারের উপস্থিতি ডিফেন্সকে ভঙ্গুর করে রেখেছে। ইহসান ফান্ডি কিংবা হেরিস স্টুয়ার্টের গতির সামনে সাদউদ্দিন কি পারবেন টিকে থাকতে? দীর্ঘদিন পর ইনজুরি থেকে ব্যাক করা বিশ্বনাথও কতটা সার্ভিস দিতে পারে সেটা একটা বিষয়। এছাড়া ডিফেন্সের মূল ভরসা জিনিসে তারিক কাজী প্রায় দীর্ঘ সময় ধরে ক্লাববিহীন রয়েছে। সো খেলার বাইরে থাকা, যদিও সে প্র্যাকটিসে আছে, বাট খেলার বাইরে থাকা একটা ফুটবলার কতটা সার্ভিস দিতে পারে সেটাও একটা বিষয়। আক্রমণ ভাগ, গোল মিস করাটা আমাদের ফুটবলাররা যেন আর্টে পরিণত করেছে, এটা পুরাতন কথা। নতুন কথা হলো রাকিব হোসেন এই ম্যাচে থাকতেছে না। সো রাকিব হোসেনের অনুপস্থিতি এই ম্যাচে বড় একটা ক্ষত হয়ে থাকবে বাংলাদেশের জন্য। মোরসালিনও কিছুটা ফিটনেস সমস্যায় আছে, আমরা তাকে লাস্ট ম্যাচে খেলতে দেখিনি। সে যদি স্টার্ট না করে তবে আরো বড় সমস্যায় হয়তো বাংলাদেশকে পড়তে হতে পারে। সিঙ্গাপুরের মূল শক্তি তাদের ধারাবাহিকতা। তারা জাপান, কোরিয়ার মতো বিগ বিগ টিমগুলোর সাথে খেলে অভ্যস্ত। বড় দলের বিপক্ষে কিভাবে ডিফেন্স ধরে রাখতে হয়, বড় দলের বড় তারকাকে কিভাবে ইন্টারসেপ্ট করতে হয়, আর সুযোগ বুঝে কিভাবে গোল আদায় করতে হয়, সেটা তারা খুব ভালোভাবে জানে। তাদের স্ট্রাইকার ইহসান ফান্ডি আমাদের রক্ষণভাগের জন্য জমদূত হতে পারেন, যদি আমাদের ডিফেন্স ভালো অবস্থানে না থাকে। টেকনিক্যালি বাংলাদেশ কেন পিছিয়ে থাকতেছে? কারণ হাবিয়ের কাবরেরার অপরিপক্কতা। এখানে কোনো দ্বিমত আশা করি কেউ করবেন না। এনাফ টাইম পাওয়ার পরও কিছু অকার্যকর ফুটবলারকে প্রাধান্য দেওয়া, অদ্ভুত সব খেলোয়াড় পরিবর্তন করা। ভিয়েতনাম ম্যাচে আমরা দেখেছি একজাক সিন্ডিকেটধারী আর কোটার প্লেয়ার সমৃদ্ধ একাদশ। ইনফ্যাক্ট ভিয়েতনাম না, লাস্ট সবগুলা ম্যাচে আমরা এটা দেখেছি যে আমাদের বডি সোহেল, জুনিয়র সোহেল কিংবা হৃদয়ের মতো ফুটবলার বা ফাহিমের মতো ফুটবলার, যারা
নির্দ্বিধায় একাদশে থাকে, কিংবা সাদুদ্দিন একাদশের অটো চয়েস। আসলে এদের চেয়ে বেটার অপশন থাকার পরেও তাদের থাকাটা এই দলটার জন্য একটা বিস্ফোরা। এই গাঁজাখুরি ট্যাকটিস থেকে বের হতে না পারলে এই ম্যাচে জয় পাওয়া কখনোই পসিবল না। সিঙ্গাপুরকে আটকাতে হলে রক্ষণভাগে আমূল পরিবর্তন করতে হবে। জায়ান আহমেদ এবং ফাহমিদুলকে একসাথে লেফট ফ্ল্যাঙ্কে স্টার্ট করতে হবে। কেননা তরুণ এই দুই প্রতিভাকে যদি লেফট ব্যাক এবং লেফট উইঙ্গার হিসেবে স্টার্ট করানো যায়, যেহেতু ইউজুয়ালি বাংলাদেশ সবসময় রাইট সাইড দিয়ে আক্রমণ করে থাকে রাকিবের জন্য, যেহেতু এই ম্যাচে রাকিব মিসিং, সো লেফট সাইড দিয়ে ম্যাক্সিমাম অ্যাটাক জেনারেট করতে পারবে। আই থিঙ্ক সেটা বেটার কোনো রেজাল্ট আমাদের জন্য হয়তো হতে পারে। হামজার ডিফেন্সিভ রোল, হামজাকে ডিফেন্সের ঠিক সামনে এক ফরত দেয়াল হিসেবে কাজ করতে হবে। সেটা সে ইউজুয়ালি সব ম্যাচেই করে থাকে, এই ম্যাচেও করবে। সেটা কোচ কিংবা কেউ তাকে বলে দিতে হবে না। সে তার ম্যাচ রিডিং খুবই ভালো, খুবই উন্নত মানের। সো সেই ম্যাচের পরিস্থিতি বুঝেই এটা সে করবে। সলিড ফিনিশিং, ডিবক্সের ভেতর পাওয়া হাফ গুলোকেও গোলে রূপান্তর করার চেষ্টা করতে হবে। পজিশন বদল করে অহেতুক ফাঁকনামো বন্ধ করতে হবে কোচকে। মোরসালিন যদি 11-এ থাকে, তবে তাকে অন্য দিনের চেয়ে আরো বেশি রেসপন্সিবল হয়ে উঠতে হবে। সিঙ্গাপুরের বিপক্ষে জয় পাওয়া হয়তো কঠিন, কিন্তু অসম্ভব কখনোই নয়, যদি আমাদের ট্যাকটিস সলিড থাকে। আপনাদের কি মনে হয়, হামজা কি পারবেন একাই এই সিন্ডিকেট আর দুর্বল ডিফেন্সের দায়ভার কাঁধে নিয়ে জয় ছিনিয়ে আনতে? কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।